ওকে বন্ধুরা, আমরা দ্বিতীয় পার্টে চলে আসলাম। তোমরা অনেকক্ষণ ধৈর্য ধরে বসে আছো। তো আমরা দ্বিতীয় ভাগে প্রথমেই আমরা এটাকে দুটো ভাগে ভাগ করব। তো আমরা কিছুক্ষণ এই পড়াশোনা নিয়ে আলোচনা করব। লাস্টের দিকে পরীক্ষার আগে যে কিভাবে আমাকে থাকতে হবে বা কিভাবে চিন্তা করতে হবে, কী করতে হবে, সেই সব বিষয় আমরা লাস্টের দিকে একটু বলবো। তো শুরুতে দেখো আমরা যেখানে ছিলাম, তো আমরা দ্বিপদী বিস্তৃতির উপর আমরা আলোচনায় যাই। দেখো দ্বিপদী বিস্তৃতিতেও আমাদের দুটো চ্যাপ্টার আছে। তো সেখানে দুটো চ্যাপ্টারকে সাধারণত দুই ভাগে বিভক্ত, দুটো চ্যাপ্টার। একটার মধ্যে আমার মনে হয় সসীম ধারা আর একটা অসীম ধারা। তো প্রথম যে চ্যাপ্টারটা, এটা একদম 9-10-এর সাথে আমাদের মিল আছে, তো এখানে ভুল হওয়ার তেমন জায়গা নাই। তো আমরা দ্বিতীয় চ্যাপ্টারটাতে মানে কী কী ভুল হতে পারে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তো ওইখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা তোমরা একটু দেখো। দেখো এই টাইপের একটা কোশ্চেন আছে যেটা খুবই ইম্পর্টেন্ট, যে এত এর বিস্তৃতি থেকে এক্স টু দি পাওয়ার আর এর সহগ নির্ণয় করো অথবা আর প্লাস অন্তম পদ নির্ণয় করো, এরকম জিনিসপত্র আমাদের এখান থেকে আসে। তো সেইখানে আমরা সাধারণত যে ভুলটা করি, যে আমরা সবসময় আমরা জেনারেল টার্ম বের করি। তো জেনারেল টার্মের একটা ফর্মুলা আমাদের সবারই মনের মধ্যে আছে, যে আমরা এরকম করে আর প্লাস অন্তম পদ, সবাই আমরা জানি এনসিআর এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর, এই ফর্মুলাটা নিশ্চয়ই তোমাদের জানা আছে এবং এইটা সবাই মনের মধ্যে ধারণ করে। জেনারেল টার্ম বললেই সবার ভিতর থেকে এটা বের হয়ে আসে। তো এখন আমরা যখন এইরকম জিনিস নিয়ে কাজ করব, যখন পাওয়ারটা আমার ভগ্নাংশ অথবা নেগেটিভ থাকবে, তখন কিন্তু আমি এই এনসিআরটা লিখতে পারবো না। এই জায়গাটাতে আমরা ভুল করি, প্রায়ই আমরা দেখি যে এইটা লিখে এর পরের লাইনে যে আমরা চেঞ্জ হয়ে যায়। কিন্তু এরকম থাকলে এই লাইনটা বাদ দিয়ে এর পরের লাইন যেখানে আছে ওখান থেকে শুরু করব। তো তোমরা এই ব্যাপারটা একটু দেখো, এইভাবে লিখবো আমরা, এত এর বিস্তৃতিতে আর প্লাস অন্তম পদ। তো সেইখানে এনসিআর সেটা না লিখে আমরা জানি এনসিআর বলতে কি বুঝি, এন এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এন মাইনাস আর মাইনাস ওয়ান, আর ফ্যাক্টোরিয়াল, এরপর এক্স টু দি পাওয়ার আর। এই লাইনটা লিখতে হবে, এই লাইনের পরিবর্তে কখনোই এনসিআর লিখবো না। এটা মনে রাখলে আমার মনে হয় এই ভুলটা আমাদের আর হবে না। এরপর দেখো ক্যালকুলেশনটা কিভাবে আসে, এই অঙ্কটা আমরা করি। আর প্লাস অন্তম টার্ম, এখানে কতগুলো টার্ম মানে ফ্যাক্টর আছে, 1 2 3 ডট ডট এইভাবে গুনলে তো হবে না। 1 2 ডট ডট আর মাইনাস ওয়ান, দ্যাট ইজ এখান থেকে এই পর্যন্ত আছে আর মাইনাস ওয়ান সংখ্যক। এরপর এইখানে একটা দ্যাট ইজ আর সংখ্যক ফ্যাক্টর আছে। তাহলে প্রত্যেকের সাথেই যে মাইনাস আছে সেটাকে আমরা একটু আলাদা করে নিই। হাফ 3/2 5/2 মাইনাস 2r মাইনাস 1/2 আর ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 টু দি পাওয়ার আর 4 টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার আর। সরল করার সিস্টেমটা তোমরা ভালো মতো দেখো। যেহেতু এখানে আর সংখ্যক ফ্যাক্টর আছে, তাহলে প্রত্যেকের নিচে একটি করে 2 আছে। তো সেই 2গুলোকে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি, আর সংখ্যক 2 এর মাল্টিপ্লিকেশন করলে 2 টু দি পাওয়ার আর আর ফ্যাক্টোরিয়াল, প্রত্যেকের সাথে একটি করে মাইনাস আছে, সেই মাইনাসটাকে আমরা যদি আলাদা করে নিই মাইনাস 1 এর পাওয়ার আর, তা থাকলো কি 1 3 5 twice r minus 1 minus 1 to the power r twice r x to the power, এই দুটোকে জয়েন করলে 4 to the power r হয়। এরপরে দেখো 1 3 5 ডট 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 এরকম আছে, 2 to the power r 2 to the power r ক্যান্সেল, মাইনাস 1 এর পাওয়ার r মাইনাস 1 এর পাওয়ার r, এটা সমান সমান আমরা লিখতে পারি twice r 2 to the power r x to the power r। এখানে থাকলো r
1 3 5 twice r minus 1 মাইনাস ওয়ানের পর টুয়াইস আর দ্যাট ইজ ইভেন নাম্বার। ইভেন যদি হয় তাহলে এটার মাইনাস চিহ্ন আর থাকবে না, সেটা হয়ে যাবে প্লাস। তাহলে যদি আমাদেরকে শুধু আর প্লাস ওয়ান টার্ম বের করতে বলে, এটাকে আমরা অ্যান্সার বলতে পারবো। কিন্তু মাঝে মাঝে আমাদেরকে বলে দেয় শো দ্যাট এক্স টু দি পাওয়ার আর এর সহগ অন্য একটা ফর্মে দেখাও। সেই ফর্মে যদি আমরা যেতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে দেখো, 1 2 3 4 5 ডট 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 টুয়াইস আর মাইনাস 1 টুয়াইস আর, এখানে থাকলো টু টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার আর ফ্যাক্টোরিয়াল আর। তো আমরা এখানে 2 4 6 এক্সট্রা লিখেছি, এটাকে ব্যালেন্স করার জন্য আমরা এখানে ব্যালেন্স করে দেই 2 4 6 ডট ডট টুয়াইস আর। দেখো এরপরের লাইনটা 1 2 3 ডট 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 টুয়াইস আর, দ্যাট ইজ টুয়াইস আর ফ্যাক্টোরিয়াল। তো এটাকে আমরা লিখতে পারি টুয়াইস আর ফ্যাক্টোরিয়াল। যখন আমাদের এখানে 2 ডিজিটের থাকবে তখন আমরা একটু ব্র্যাকেট ইউজ করে ফ্যাক্টোরিয়াল সাইনটা দিব, আর ফ্যাক্টোরিয়াল। এরপর আমরা লিখতে পারি 2 ইন্টু 1 2 ইন্টু 2 2 ইন্টু 3 2 ইন্টু আর, সাথে থাকলো 2 টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার আর টুয়াইস আর ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল। দেখো প্রত্যেকটা ব্র্যাকেটে কমপক্ষে একটি 2 লেফট সাইডে আছে, সেই 2টাকে যদি আমরা নাই করে দেই তাহলে আমরা কি দেখব 1 2 3 ডট ডট আর। তো সো দ্যাট 1 থেকে আর পর্যন্ত প্রত্যেকের সাথেই যদি একটি করে 2 থাকে তাহলে অবশ্যই আর সংখ্যক 2 আছে। তাহলে 2 টু দি পাওয়ার আর এবং আর ফ্যাক্টোরিয়াল আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার আর। এইটা আর এইটা ক্যান্সেল। দেখো আমরা অ্যান্সারটাকে এই ফর্মে রাখতে পারি, এবং যদি আমাদের কখনো কখনো বলে যে এক্স টু দি পাওয়ার আর এর সহগ নির্ণয় করো, তখন আমরা লিখবো এক্স টু দি পাওয়ার আর এর সহগ টুয়াইস আর ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার। তো এই অঙ্কটা আমরা জানি এখানে খুবই ইম্পর্টেন্ট হিসাবে আছে, তো এই জিনিসটা তোমরা একটু ভালো মতো দেখবা। এরপরে দ্বিপদী বিস্তৃতি থেকে আরও একটা প্রবলেম আমরা দেখাবো, ওইটা একটু দেখো। এইরকম একটি প্রবলেম আছে 1 মাইনাস 5x 6x স্কোয়ার, এত এর বিস্তৃতি থেকে এক্স টু দি পাওয়ার এন এর সহগ নির্ণয় করো। তো এইখানেও এক ধরনের ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু আছে, সেই ভুলটাও আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারবো, সেটা একটু দেখে নাও। প্রথমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব 5x প্লাস 6x স্কোয়ার দেখো আমরা জানি এরপর আমাদেরকে আংশিক ভগ্নাংশ করতে হয়। তো যেহেতু এটা আংশিক ভগ্নাংশের অঙ্ক না, তাই আমরা শর্টকাট একটি মেথডে আংশিক ভগ্নাংশ করতে পারি। তো এইটাও কিভাবে শর্টকাট আংশিক ভগ্নাংশ করা যায় সেই জিনিসটা তোমরা দেখো। যদি উৎপাদকগুলোর চেহারা সুন্দর হয়, চেহারা সুন্দর কাকে বলে, যে কোনো উৎপাদক ইকুয়াল টু 0 যদি ধরি তাহলে এক্স এর একটি সুন্দর মান দ্যাট ইজ বাস্তব সংখ্যা পাওয়া যাবে। যেমন ধরে উৎপাদকগুলো যদি ইকুয়াল টু 0 দেয় তাহলে এক্স এর খুবই সুন্দর সুন্দর মান পাওয়া যায়, এদেরকে বলে উৎপাদকের চেহারা খুবই ভালো। তো তখন আমরা এটাকে এইভাবে লিখবো, টেকনিকটা খুবই মনোযোগ দিয়ে দেখো। 1 মাইনাস 5x প্লাস 1 মাইনাস 2x, এইরকম যদি 10টা ফ্যাক্টর থাকে আমরা এরকম 10 বার লিখবো। এরপরে 1 মাইনাস 5x ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 1/3, x ইকুয়াল টু 1/3 এইটা এইখানে বসাবা, লিখবো এখানে। তো অবশ্যই যেটা ইউজ করছি সেটা বাদ দিয়ে সেইটার মধ্যে যদি মান বসাই তাহলে সর্বনাশ হয়ে যাবে, সামথিং ডিভাইড বাই 0 দ্যাট ইজ অসংজ্ঞায়িত। তাহলে আমরা 1/3 এখানে বসাবো, লিখবো এখানে, মনোযোগ দিয়ে দেখো 1 মাইনাস 2/3,
নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপর আবার এইটা ইকুয়াল টু 0, এক্স এর ভ্যালু কত বলো তো? হাফ। তখন এই হাফটা আবার এখানে বসাতে হবে, যেটা ইউজ করলাম ওইটা বাদ দিয়ে 3/2। এই যে শর্টকাট মেথডে আংশিক ভগ্নাংশ করলাম, এর জন্য শুধু এখানে লিখে দিতে হবে আংশিক ভগ্নাংশ করে। এরপরে দেখো সিম্পলিফিকেশনটা কত সুন্দর। ডাইরেক্ট আমরা লিখতে পারি 1/3 1 মাইনাস 5x 1/-1/2 1 মাইনাস 2x। এরপর আমরা লিখলাম 3 1 মাইনাস 5x 2 1 মাইনাস 2x। এরপরে আমাদের আংশিক ভগ্নাংশের কাজটা শেষ হয়ে গেল। এর পরবর্তী স্টেপটা দেখো। এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1 মাইনাস 5x মাইনাস 1। যখনই পাওয়ারটা মাইনাস থাকে বা ভগ্নাংশ থাকে তখনই আমাদেরকে অসীম ধারার কথা মনে রাখতে হবে। এইখানটাতেই আমাদের ভুল হয়ে যায়। এই ভুলটা তোমরা ভালো মতো আইডেন্টিফাই করো। এটার যে ফর্মুলা 1 প্লাস এক্স, এক্স দ্যাট মিনস 5x হোল স্কোয়ার ডট ডট ডট। আমাকে এক্স টু দি পাওয়ার এন এর সহগ বের করতে বলছে। তো এক্স টু দি পাওয়ার এন এর সহগ যখন বের করতে বলে তখন তুমি এখানে এক্স টু দি পাওয়ার এন দিবা। যদি কখনো এম এর সহগ বের করতে বলে তখন 5x টু দি পাওয়ার এম দিব। যা বলবে তাই দিব। কিন্তু আমাদের অবচেতন মনের মধ্যে আছে যে এন পর্যন্ত গেলেই অনেক কিছু শেষ হয়ে যায়, কিন্তু এখানে কিন্তু এন পর্যন্ত গেলে শেষ হবে না। এই জায়গাটাতে আমাদের ভুল হয়। যখনই আমরা এন পর্যন্ত যে শেষ করে দিই তখনই আমাদের অঙ্কটা কাটা যায়। তাই আমাদের কি করতে হবে, যেহেতু অসীম ধারা, এরপর আমাদের ডট ডট দিয়ে এই সিম্বলটা দিয়ে দিতে হবে যে এটা আরো অনেক দূর পর্যন্ত গিয়েছে। এরপর মাইনাস 2 ইন্টু সেম ফর্মুলা x স্কোয়ার twice x টু দি পাওয়ার n ইনফিনিটি। তাহলে এই ভুলটা অবশ্যই তোমরা আর করবে না। এরপর আমার মনে হয় সরাসরি লেখা যায় x টু দি পাওয়ার n এর সহগ। দেখো সবাই, x টু দি পাওয়ার n তার সাথে কি আছে 3 টু দি পাওয়ার n এবং 3 আছে মাল্টিপ্লিকেশন আকার। তাহলে আমরা লিখতে পারি কিনা 3 ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার n। দ্যাট মিনস 3 টু দি পাওয়ার n প্লাস 1 2 টু দি পাওয়ার n প্লাস 1। তো আমার মনে হয় সবাই বুঝতে পারছি যে কিভাবে আমরা শুধু এইটুক ভুলের হাত থেকে বাঁচতে পারি। আর টু দ্য পয়েন্ট তো আমরা দেখলাম অঙ্কটা। এই টাইপের বেশ কয়েকটা অঙ্ক আছে। তো আমার ধারণা 5.2 যেখানে সেকেন্ড চ্যাপ্টার দ্বিপদী বিস্তৃতির, এইটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। আর একটা তো করলাম। তো তোমরা মোটামুটি এইটুক জিনিস খেয়াল রাখলে এইটা পারবা। এরপরে আমরা পরবর্তী চ্যাপ্টারে যাই। দেখো এটা একেবারে আলাদা একটি চ্যাপ্টার, নাম হচ্ছে কনিক্স সেকশন। তো এই কনিক্স সেকশনটা কতটা ইন্টারেস্টিং, এবং তোমরা সবাই জানো যে এই নেচার সম্বন্ধে আমাদের যদি জ্ঞান নিতে হয় এবং আইডিয়া নিতে হয় তাহলে আমাদেরকে কনিক্স সম্বন্ধে জ্ঞান দরকার। যেমন এই মহাবিশ্ব নিয়ে যদি পড়াশোনা করি, গ্রহ নক্ষত্র নিয়ে যদি জানতে চাই, জ্যোতির্বিজ্ঞান পড়তে চাই, আমার মনে হয় উইদাউট কনিক্স পড়া সম্ভব না। তো সেই কনিক্সটা কী জিনিস সেইটা আমাদেরকে ভালো মতো আইডিয়া নেওয়া দরকার প্রথমে। যেমন ধরো যদি কনিক্সটা আসলো কীভাবে সেটা যদি আমরা একটু বলি, যে এই পৃথিবীতে একটি লাইনকে ফিক্সড করা হয়েছে আর একটি পয়েন্টকে ফিক্সড করা হয়েছে। তো আমরা এই কনিক্সের মধ্যে সেই জিনিসটা একটু দেখাই তোমাদেরকে। আমরা একটি এক্সাম্পল দেখাবো।
আচ্ছা দেখো, যে একটি পয়েন্টকে ফিক্সড করা হয়েছে সেই পয়েন্টটা আসলে এক্স এস, এরপর যে লাইনটাকে ফিক্সড ধরা হয়েছে এম জেড এম প্রাইম। তার মানে এমন একটি রাস্তা এই মহাবিশ্বে আছে যে রাস্তাটার প্রত্যেকটি পয়েন্ট থেকে সেই নির্দিষ্ট পয়েন্ট এস এর দূরত্ব, দ্যাট ইজ এস পি, এবং সেই যে নির্দিষ্ট লাইন, সেই লাইন ওই পয়েন্ট থেকে লাইনের ডিস্টেন্স, দ্যাট ইজ পিএম, এই দুই ডিস্টেন্সের অনুপাত সর্বদা ধ্রুবক হবে। যদি সর্বদা ধ্রুবক হয় তখন যে রাস্তা সৃষ্টি হবে সেই রাস্তার নাম হচ্ছে কনিক্স। তো এখন দেখো, সেই রাস্তার যে কন্ডিশন আছে সেই কন্ডিশন অনুসারে এক একটা রাস্তার এক একটা নাম হবে। তবে আমরা কনিক্স হবে কখন, যখন আমরা দেখলাম এসপি বাই পিএম এইটা সমান সমান ধ্রুবক, এবং সেই ধ্রুবককে ই দ্বারা প্রকাশ করা হয়। এই ঘটনাটি ঘটলেই সেই সঞ্চার পথ, সেই রাস্তাটাকে আমরা বলবো কনিক্স। তো এখন ই এর ভ্যালুর উপর নির্ভর করে কনিক্সের কি নাম। দেখো ই ইকুয়াল টু 1 হলে আমরা পাবো প্যারাবোলা, উপবৃত্ত, গ্রেটার দেন 1 হলে পাবো অধিবৃত্ত, প্যারাবোলা দ্যাট মিন্স পরাবৃত্ত। তো এখন এই কন্ডিশনগুলো দিলে এই নামগুলো কেন হয়, এটা জাস্ট নাম, কিন্তু এই কন্ডিশন দিলে গ্রাফের ভিতরে পয়েন্ট বসানো হলে তাদের যে চেহারা হয় সেই চেহারাটা এরকম চেহারা থাকলেই তার নাম প্যারাবোলা। এরকমভাবে আমরা ইলিপস এবং হাইপারবোলা এই আইডিয়াগুলো আমরা নিতে পারবো। তো এখন প্যারাবোলা নিয়ে আমরা একটু কাজ করতে চাই, কারণ প্যারাবোলার সম্বন্ধে আইডিয়া থাকলে আমাদের অন্য দুটো সম্বন্ধে ভালো আইডিয়া পাওয়া যায়। যে নির্দিষ্ট পয়েন্ট, এটার নাম কি উপকেন্দ্র, উপকেন্দ্রের স্থানাঙ্ক ফিক্সড a0। এরপর এটার নাম হচ্ছে তোমার নিয়ামক বা দ্বিকাক্ষ, এইটাকে বলে শীর্ষবিন্দু। এরকম আরো অনেক কিছু আছে, এল এল প্রাইম, এইটার নাম হচ্ছে তোমার উপকেন্দ্রিক লম্ব। তো যাই হোক, আদর্শ যে সমীকরণটা সেটাকে আমরা এইভাবে লিখি। এই সমীকরণকে বেস করে এই চিত্রটা আঁকানো হয়েছে। এরকম সমীকরণ থাকলে a0 হয়, এরপর তোমার এল এল প্রাইম সমান সমান 4। এরকম অনেকগুলো সমীকরণ আছে, অনেকগুলো রিলেশন আছে, তো সবগুলো তোমরা জানো অবশ্যই। আমরা শুধু একটু দেখাবো যে আমাদের সবাই আমরা মুখস্থ করি এল এল প্রাইম সমান 4, কিন্তু যখন এরকম সমীকরণ থাকে না, তোমরা অবশ্যই জানো এই পয়েন্টের ডিস্টেন্স 0 0, সো দ্যাট এখান থেকে এইটুকু কত এ, এখান থেকে এইটুকু ডিস্টেন্সে, বাট মাইনাসে হলো ডিস্টেন্সে, সো দ্যাট আমরা বলতে পারি এস জেড সমান সমান 2 তাহলে আমাদের এই রিলেশনটাও জানা দরকার, এল এল প্রাইম সমান সমান 2 ইন্টু এস জেড। এই রিলেশনটা দিয়ে মাঝে মাঝে অঙ্ক পরীক্ষা আসে, যখন আমাদের মাথার ভিতরে থাকে এল এল প্রাইম সমান সমান 4, তো ওইটার কথা আমরা ভুলে যে আমাদের এইটা মনে রাখতে হবে যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এস থেকে দ্বিকাক্ষ পর্যন্ত যে দূরত্ব আছে সেই দূরত্বকে 2 দিয়ে গুণ করলেই আমরা এই জিনিসটা পাবো। তো এখানে অনেকগুলো প্রবলেম আছে, তো আমরা যদি এই চিত্রটাকে ভালো মতো চিনি তাহলে আমরা সব প্রবলেম সলভ করা সম্ভব। যেমন এই জিনিসটার নাম হচ্ছে তোমার অ্যাক্সিস, মানে অক্ষ। তো এই অক্ষটা হলো এক্স অক্ষ বরাবর। এরপরে এইরকম সমীকরণ দেখলেই আমরা বুঝবো তার অক্ষটা এক্স অক্ষ বরাবর। এরপরে যখন এইটা এরকম হয়ে যায় এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, জাস্ট এক্স চেঞ্জ ইন্টু ওয়াই, ওয়াই চেঞ্জ ইন্টু এক্স, দ্যাট ইজ এক্স অক্ষ যে অক্ষ ছিল সেটা হয়ে যাবে ওয়াই অক্ষ, সব কিছু চেঞ্জ হয়ে যাবে। তো এইটাই হলো আমাদের প্যারাবোলার মূল চিত্র। এটাকে বেস করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো আমরা এখান থেকে একটা অঙ্ক তোমাদেরকে দেখাবো। তবে যে ফর্মুলাটা আমরা লিখলাম সেটা কিন্তু অক্ষ এক্স অক্ষ বরাবর। তো আমরা জাস্ট 4টা চিত্র তোমাকে আমি একটু দেখাই। যখন এরকম থাকবে তখন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, যখন এটা মাইনাস হয়ে যাবে
তখন জাস্ট উল্টা হয়ে যাবে, অপোজিট। এক্স ওয়াই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4ax। কিন্তু যখন এক্স স্কোয়ারের জায়গায় ওয়াই স্কোয়ার হয়ে যাবে তখন ওয়াই অ্যাক্সিস হয়ে যাবে অক্ষ, তখন এটাকে আমরা বলবো এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। যখন তার আগে একটা মাইনাস আসবে তখন এটা হবে এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4ay। দেখো আমরা একদম মেইন যে চারটা সেই চারটা আমরা দেখলাম। তো এখন মাঝে মাঝে যখন এগুলো দিয়ে অনেক এরিয়া ভলিউম বের করতে বলা হয় তখন এই জ্ঞান ছাড়া আমরা সেটা বের করতে পারি না। তো এখন মাইনাস থাকলে ওয়াই অক্ষ হবে হচ্ছে আমার অক্ষরেখা, আর যখন এইরকম থাকবে তখন এক্স অক্ষ অক্ষরেখা। মাইনাস থাকলে যাবে এটা নিচের দিকে, আর প্লাস থাকলে যাবে উপরের দিকে। তো এরকম জিনিস দিয়ে আমরা একটা অঙ্ক করব যেটা খুবই ইম্পর্টেন্ট। দেখো এরকম একটি অঙ্ক আছে, y ইকুয়াল টু ax স্কোয়ার bx প্লাস c, একটি পরাবৃত্তের সমীকরণ, এবং কোশ্চেনে বলা আছে পরাবৃত্তটি 0,5 বিন্দুগামী হলে a b c এর মান নির্ণয় করো, যেখানে শীর্ষবিন্দু দেওয়া আছে। তো দেখো শীর্ষবিন্দুটা -2,3। তো এখন এই প্রবলেমটা দেখে আমরা প্রথমে কিন্তু বুঝি যে যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে, তো সো দ্যাট এর অক্ষরেখা কোন অক্ষের সমান্তরাল? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x থাকলে এক্স অক্ষ হয় অক্ষরেখা, তাহলে এটা উল্টা আছে। তাহলে শুরুতেই আমরা এর স্ট্যান্ডার্ড ফর্মুলা আমরা ধরতে পারি। তখন তুমি লিখবা যে 1 নং থেকে বলা যায় বা দেখা যাচ্ছে পরাবৃত্তটির অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল। তখন আমরা সরাসরি লিখব মূল থিম যেটা ধরি, পরাবৃত্তটির সমীকরণ, মানে কিভাবে শর্টকাট করা যায় সেটা আমি দেখাবো। এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay আদর্শ ফর্ম। কিন্তু এইখানে যেহেতু শীর্ষবিন্দু আমার ছিল হচ্ছে তোমার 0, 0, তো সেইখানে যেহেতু 0, 0 নাই, তাই ক্যাপিটাল এক্স সমান সমান কিছু একটা হবে। যেমন এখানে নর্মালি আছে এক্স ইকুয়াল টু -2 শীর্ষবিন্দু এবং ওয়াই ইকুয়াল টু 3। আমাকে শীর্ষবিন্দু 0 আনতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে আমরা ক্যাপিটাল এক্স এর পরিবর্তে আমরা এখানে লিখব এক্স প্লাস 2 এবং ক্যাপিটাল ওয়াই এর পরিবর্তে লিখব ওয়াই মাইনাস 3। তখন ইকুয়েশনটা আমার দেখা যাবে এইরকম, এক্স প্লাস 2 হোল স্কোয়ার 4a ওয়াই মাইনাস 3। এখন দেখো তুমি যদি কম্পেয়ার করো যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, অতএব শীর্ষবিন্দু 0, 0, এইটা ইকুয়াল টু 0, এইটা ইকুয়াল টু 0, তখন কিন্তু অটোমেটিক শীর্ষবিন্দু -2,3 হয়ে যাবে। তো এখন আমার এর মানটা জানা দরকার। দেখো এর মান জানার জন্য আমাকে এখানে বলে দিছে যে পরাবৃত্তটি 0,5 বিন্দুগামী। তো সো দ্যাট আমরা পরাবৃত্তকে 0,5 বিন্দুতে পাঠাই দেই। আমরা এখানে লিখলাম 2 নং 0,5 বিন্দুগামী বলে 4a মাইনাস 3 0,5 5 minus 3 that is 8a, 8 equal to half। অতএব এর মানটা আমরা বের করে ফেললাম। এখন 2 নংয়ে এর ভ্যালুটা আমরা বসিয়ে দেই, x plus 2 হোল স্কোয়ার 4 into half
ওয়াই মাইনাস 3, এক্স স্কোয়ার 4x 4 twice y 6, so twice y x square 4x plus 10 y equal to half x square twice x 5. তো আমার যে প্রথম যে সমীকরণটা দেওয়া ছিল সেই সমীকরণটার সাথে 3 নংয়ের চেহারা একদম 100% মিল। তো সো দ্যাট 3 নংয়ের সাথে যদি আমি সেটাকে কম্পেয়ার করি তাহলে একসাথে আমাদের ডাইরেক্ট মানটা বের হয়ে যাবে। তখন তুমি লিখবা 1 নং আর 3 নং তুলনা করে পাই, 1 এবং 3 তুলনা করে পাই লেখার পর ডাইরেক্ট আমরা লিখতে পারি এর জায়গায় আছে হাফ, বি এর জায়গায় আছে 2 আর সি এর জায়গায় আছে 5, সো দ্যাট ডাইরেক্ট অ্যান্সার। এইটা যদি আমরা এভাবে করি তাহলে অঙ্কটা অনেক তাড়াতাড়ি হবে, আর যদি নর্মাল নিয়মে করি তাহলে অঙ্কটা হবে কিন্তু বাট একটু ধীরে ধীরে হবে। তো যাই হোক, কনিক্সের অঙ্ক সবগুলোই মোটামুটি সহজ বলা যায়। এই ফর্মুলাগুলো জানলে আমরা কনিক্সের অঙ্কগুলো পারবো। তো কনিক্স নিয়ে আমরা আর তেমন সময় কাটালাম না। তো তারপরও একটা নতুন জিনিস আছে, সেইটা একটু শর্টকাট দেখাই দেই, যেটা নর্মালি সাধারণত আমরা দেখি না, দেখার অগোচরে যে জিনিসটা আছে পরামিতিক স্থানাঙ্ক। পরামিতিক স্থানাঙ্কটা কিভাবে দেখা যায় একটু দেখো, সেইটা আমরা ইলিপসের ক্ষেত্রে দেখি। ইলিপসের পরামিতিক স্থানাঙ্ক, এটা দিয়ে এমসিকিউ, ভর্তি পরীক্ষা এবং বিভিন্ন জায়গায় এই জিনিসটা আসতে পারে। তো এটা তোমরা একটু দেখো যে প্রথমে আমরা আঁকানোর নিয়ম হচ্ছে তোমার পরাবৃত্ত না সরি ইলিপস, কিন্তু যেহেতু ভিতরে বৃত্ত আঁকতে হবে তো আগে আমি বৃত্তটা এঁকে নিলাম। এরপরে দেখো এর যে স্ট্যান্ডার্ড সমীকরণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, তো তখন আমরা এ বি, এ বিন্দুর স্থানাঙ্ক a0, ইলিপস, এইখানে আমরা বি বিন্দুটা দিয়ে দেই। আমাদের আসলে আগে ইলিপস আঁকানোর কথা ছিল, চিত্র আঁকানোর সুবিধার জন্য আমরা আগে সার্কেলটা এঁকে নিলাম। তো দেখো ইলিপসের উপর যে কোনো বিন্দু পি, তার স্থানাঙ্ক আমরা নিলাম এক্স ওয়াই। পি পয়েন্ট থেকে এখানে একটি পারপেন্ডিকুলার নাম দিলাম এন, তাকে পিছনের দিকে বর্ধিত করে দিলাম, সেইটা বৃত্তকে কিউ পয়েন্টে সেট করলো, জয়েন করে দাও। এখানে একটি অ্যাঙ্গেল সৃষ্টি হয়েছে, তার নাম দিলাম থিটা। এই অ্যাঙ্গেলটাকেই বলা হয় উৎকেন্দ্রিক কোণ, যেটা তোমাদের আলোচনার বাইরে থেকে যায় এবং মাঝে মাঝে আমরা দেখছি যে ভর্তি পরীক্ষা বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ প্রশ্নের মধ্যেও এটা দেখা যাচ্ছে ইদানিং, উৎকেন্দ্রিক কোণ। এরপর আসো পরামিতিক স্থানাঙ্ক আমরা নির্ণয় করব, তার জন্য এই চিত্রটা আমরা আঁকলাম। তো যে বৃত্তটা আঁকা হয়েছে সেই বৃত্তের ব্যাসার্ধ কত এ, আর কেন্দ্রটা হচ্ছে 0 0, তাহলে আমরা কি বলতে পারি বৃত্তের সমীকরণ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, একে 2 নং নাম দিয়ে রাখলাম। এখন সমকোণী ত্রিভুজ ও এন কিউ হতে পাই। তো আমরা এখান থেকে cos থিটা সমান সমান বেস বাই হাইপো, এটা আমরা সবাই জানি, তোমরা সবাই জানো। তো ফ্রম দ্য ফিগার ও এন, পি পয়েন্টের কোঅর্ডিনেট যদি এক্স ওয়াই হয় তাহলে আমরা অবশ্যই বলতে পারি ও এন মানে এক্স, আর ও কিউ এবং ও এ এটা যেহেতু বৃত্তের ব্যাসার্ধ তাহলে আমরা এটাকে এ বলতে পারি। তাহলে সঙ্গে সঙ্গে আমরা দেখলাম এক্স এর মানটা বের হয়ে গেল। এরপরে আমরা দেখো যে পি বিন্দুটা অবশ্যই উপবৃত্তের উপর অবস্থিত। তো উপবৃত্তের উপর যেহেতু অবস্থিত তাহলে পি বিন্দু দ্বারা অবশ্যই উপবৃত্তটি স্যাটিসফাইড হবে।
তাহলে আমরা উপবৃত্তের উপর এই মানটা বসিয়ে দিলেই আমরা ওয়াই এর মানটা পাবো এ cos থিটা হোল স্কোয়ার এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। দেখো cos স্কোয়ার থিটা ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। আমরা এইদিকে চলে যাই, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার 1 মাইনাস cos স্কোয়ার থিটা, দ্যাট ইজ সাইন স্কোয়ার থিটা বি স্কোয়ার থিটা ওয়াই স্কোয়ার, এরপরে ওয়াই ইকুয়াল টু বি সাইন থিটা। তার মানে এক্স এবং ওয়াই এর আমরা মান বের করে ফেলছি। তো সো দ্যাট দিস ইজ দ্য পরামিতিক স্থানাঙ্ক। তাহলে আমরা এইভাবে বলতে পারি এ cos থিটা বি সাইন থিটা হলো পরামিতিক স্থানাঙ্ক পি এক্স ওয়াই এর। তার মানে পি এক্স ওয়াই এর পরামিতিক স্থানাঙ্ক এইটা, যে পয়েন্টই দেওয়া থাক না কেন, তাহলে আমাদের উপবৃত্ত দেওয়া থাকা মানে হচ্ছে এ আর বি দেওয়া আছে, আর এ আর বি দেওয়া আছে, আর যে পয়েন্ট ওই পয়েন্টটা দেওয়া থাকবে এক্স ওয়াই। তো সঙ্গে সঙ্গে আমরা পরামিতিক স্থানাঙ্ক বের করতে পারবো। আর উৎকেন্দ্রিক কোণের মানটাও আমার ওই সময় বের করে দিতে হবে। সেই উৎকেন্দ্রিক কোণের মানটা আমরা কীভাবে বের করতে পারি সেইটাও একটু জেনে নাও। যেমন ধরো একটা জায়গায় ছিল এক্স ইকুয়াল টু এ cos থিটা, এটাকে যদি আমি একটা নাম্বারিং করি 1 নাম্বার, আর একটা ছিল ওয়াই ইকুয়াল টু বি সাইন থিটা, একে যদি আমি বলি 2 নাম্বার, তাহলে আমার দরকার tan থিটা। তো আমি এইখানে এরকম লিখতে পারি কিনা যে 2/1, দেখো এই পাশে আসলো ওয়াই বাই এক্স, ওই পাশে আসলো বি বাই এ tan থিটা। নর্মালি যখনই অ্যাঙ্গেল বের করি আমরা, তখনই আমরা tan থিটা দিয়ে বের করি, অন্যটা দিয়ে বের করলেও হবে, tan থিটাই সবচেয়ে ভালো, এ ওয়াই বাই বি এক্স। উৎকেন্দ্রিক কোণ বের করার সিস্টেম tan থিটা সমান সমান এ ওয়াই বাই বি এক্স। তো যাই হোক, উৎকেন্দ্রিক কোণ যারা যারা দেখো নাই দেখলা, এবং আমার মনে হয় আশা করি বুঝছো সবাই উৎকেন্দ্রিক কোণটা তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এবং একটা ক্রিয়েটিভ কোশ্চেনের লাস্টের 1 নাম্বারের জন্য অনেক সময় আসে যে উৎকেন্দ্রিক কোণ নির্ণয় করো। আচ্ছা, এরপরে আমরা চলে যাই ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতিও একই রকম ইম্পর্টেন্স, যে এক সেট প্রশ্ন কিন্তু ত্রিকোণমিতি থেকে আসবে। যেমন কনিক্স একাই এক সেট, ত্রিকোণমিতি একাই এক সেট। তো এই সেটগুলো আমরা যেন হাতছাড়া না করি, এগুলো একটু ভালো করে পড়তে হবে, কারণ এখান থেকে যেহেতু একটা টপিক্স থেকে এক সেট, এরকম অপশন কিন্তু খুবই কম আছে। তো এই কারণে ত্রিকোণমিতি পার্টটাও তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো এখানে লেখা আছে বিপরীত বৃত্তীয় ফাংশন। জাস্ট আমি ত্রিকোণমিতি লিখলাম, 7.1 আছে বিপরীত বৃত্তীয় ফাংশন, আর 7.2তে আছে সাধারণ সমাধান নির্ণয় করো। তো প্রথমে আমরা বিপরীত বৃত্তীয় ফাংশনের চ্যাপ্টারটা সবাই মোটামুটি অনেক ভালোই পারি, সমাধান করতে যেয়ে মাঝে মাঝে আমাদের একটু সমস্যা হয়। তো বিপরীত বৃত্তীয় ফাংশন থেকে একটা টপিক যখন আমরা ছাত্রদেরকে জিজ্ঞেস করি, তো প্রায়ই তারা একটু মিস করে ফেলে। তার নাম কি? মুখ্য মান কাকে বলে? মুখ্য মান, এই জিনিসটা তোমরা একটু দেখে নাও। মুখ্য মান দ্যাট ইজ প্রিন্সিপাল ভ্যালু। মুখ্য মান, যেমন যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে সাইন ইনভার্স হাফ সমান সমান কত, সঙ্গে সঙ্গে তুমি উত্তর দাও 30 ডিগ্রি অথবা π/6। কেন আমরা 30 ডিগ্রি বলি, আমরা কেন 150 বলি না? তার একটি কারণ, আমরা অল টাইম মুখ্য মান ইউজ করি। তাহলে মুখ্য মান জিনিসটা কি? যেমন আরও একটা এক্সাম্পল যদি আমরা দেই, tan ইনভার্স -1, এটাকে দুইভাবে লেখা যায়, 45 ডিগ্রি মাইনাস অর 135 ডিগ্রি। তো এখন মুখ্য মান কাকে বলে? যখনই আমরা
জিজ্ঞেস করবো টেন কার মান -1, সঙ্গে সঙ্গে তুমি বলো -45, কারণটা কি? অতএব তুমি মুখ্য মান জিনিসটা ইউজ করো, বাট কাকে বলে সেটা হয়তো আমরা এখনও ওইভাবে রিড করি নাই বা পড়ি নাই বা বুঝি নাই। তো সেইটা আমরা একদম সুন্দর করে বলতে চাই যে সব থেকে ছোট সংখ্যা মানকেই মুখ্য মান বলে, সেটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। তাহলে সাইন ইনভার্স হাফ সবচেয়ে ছোট ধনাত্মক মান 30 ডিগ্রি, 150 তো আমরা বলবো না, এই কারণে 30 আমরা বলবো। টেন ইনভার্স -1 দেখো -45 এবং 135, এখানে সবচেয়ে ছোট কোনটা? -45। তো তাহলে আমরা বুঝতে পারছি সবচেয়ে ছোট সংখ্যা মান যেটা, চিহ্ন যাই হোক সংখ্যায় ছোট, তাকে আমরা মুখ্য মান বলবো। তাহলে মুখ্য মান ব্যাপারটা আমরা চিনলাম। এইখানে বেশ কয়েকটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো তোমরা জানলে এই 7.1-এর যে অঙ্কগুলো আছে সেটা আমরা পারি। এরপরে 7.2-তে যে আমরা জেনারেল সলিউশন বের করতে যে আমাদের অনেক সময় একটু সমস্যা হয়। তো তার আগে আমরা জানি যে জেনারেল সলিউশন বা সাধারণ সমাধান এই জিনিসটা কি। এইখানেও একই কেস, সাইন থিটা ইকুয়াল টু 0 তোমাকে জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে যে থিটা ইকুয়াল টু কত, আমাদের মন থেকে আসে থিটা ইকুয়াল টু 0 অর 0 ডিগ্রি, কিন্তু 180 তো 0, এরকম আরও অনেক আছে। তাহলে এমন একটি রাশির মাধ্যমে যদি আমরা সবগুলো মান একবারে বের করতে পারি, এবং সেই একটি রাশির মাধ্যমে যে বের করার যে সিস্টেম, তার নামই হচ্ছে সাধারণ সমাধান। তাহলে আমরা এখান থেকে জানি যে এইখান থেকে সরাসরি এরকম লেখা যায়, দেখো n পাই, এবং সাইডে লিখে দিতে হয় যেখানে n বিলংস টু z, তুমি জেডও লিখতে পারো, অর তুমি এখানে বলতে পারো n এর মান 0 অথবা ধনাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে সেই ক্ষেত্রে n বিলংস টু z লেখাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, যে অনেক লেখালেখি লাগে না, একটা সিম্বল দিয়েই আমার এটা হয়ে যাচ্ছে। n এর মান যদি আমি 0 বসাই তাহলে 0 পাবো, 1 বসালে 180, দ্যাট ইজ পাই পাবো, এরকম সব মান পাবো। দ্যাট ইজ দ্য সাধারণ সমাধান। আমরা শুধু কোন কোন জায়গায় ভুল হতে পারে, কোন কোন জায়গাটা একটু ঘাপলা বা প্রবলেম আছে, সেই জিনিসটা আমরা একটু দেখতে চাই। তো এখন এরপরে দেখো আর একটা ইম্পর্টেন্ট সলিউশন বের করা, সেইখানে আমরা একটি ভিন্ন মেথডে করি অনেক সময়। সাইন থিটা কস থিটা 1/√2, এরকম সলিউশন আমরা দেখি প্রায় পরীক্ষায় আসে। কিন্তু এই সলিউশন করার জন্য আমরা একটা পদ্ধতি সব থেকে বেশি জনপ্রিয় যেটা ইউজ করি, যে সাইনের কোএফিসিয়েন্ট দ্যাট ইজ সহগ 1 তার স্কোয়ার, কজের কোএফিসিয়েন্ট দ্যাট ইজ সহগ 1 সেটা স্কোয়ার, তাকে রুট ওভার। এইটা করলে আমরা যা পাই ওটা দিয়ে আমরা বোথ সাইডে ডিভাইড করি। তো সেই ডিভাইডটা করার পর যে চেহারাটা আসে 1/√2 সাইন থিটা 1/√2 কস থিটা 1/2, আমরা এখানে লিখে দিব 1/√2 দ্বারা গুণ করে। তো যাই হোক, এইভাবে করার পর এই সিস্টেমে যারা যারা অঙ্ক করো তাদের এখানে কোনো ধরনের ভুল নাই, এবং ভুল নাই দ্যাট মিনস মানে ভুলের পরিমাণ কম। কিন্তু অনেকে আমরা 9-10 থেকে দেখেছি যে বোথ সাইডে হোল স্কোয়ার করি অথবা যে কোনো একটা অন্য পাশে নিয়ে যাই, তখন আমাদেরকে একটি অপ্রাসঙ্গিক মূল আসে। তো তোমরা হোল স্কোয়ার করবে না, তোমরা এইভাবে করো, তাহলে তোমাদের অপ্রাসঙ্গিক মূলটা আসবে না এবং শর্টকাট আসবে। আর যদি করোই সবসময়, যদি তুমি যে ভ্যালুগুলো আসে সেটাকে যদি তোমরা একটু ভেরিফাই করে দাও, তাহলে তোমাদের আর কোনো প্রবলেম নাই। যে কোনোভাবেই করো না কেন, অ্যান্সারটাকে ভেরিফাই করে দিবা, যদি সত্য হয় সলিউশন, মিথ্যা হলে সলিউশন হবে না। তো সো দ্যাট এই যে সিস্টেমটা আমরা চাইবো তোমরা এইভাবে করো, ভুলের পরিমাণ কম। এরপর আমরা যে কোনো একটা অঙ্ক তুলি ত্রিকোণমিতি থেকে। তো যেভাবে আমরা বলি না কেন, আমরা আজকে লাস্টের দিকে তোমাদেরকে একটু বলবো যে পরীক্ষার আগে কিভাবে সুস্থ থাকা যায় এবং কিভাবে রিল্যাক্স মোডে থাকা যায়। তার আগে দেখো যে কোনো একটা অঙ্ক আমরা করে দিই সলিউশনের।
দেখো আমি একটি জিনিস লিখলাম সিআইপি, দ্যাট মিনস এটা সবাই জানো না, এটাকে চরম ইম্পর্টেন্ট অঙ্ক হিসেবে আমরা ট্রিট করি সবসময়ই এবং পরীক্ষায়ও আসে। তো যাই হোক, এই জাতীয় অঙ্ক আসলে কিভাবে সলিউশন করতে হয় একটা টু দ্য পয়েন্ট মডেল হিসেবে আমরা দেখাবো। প্রথমে তোমার কাজ হচ্ছে গিভেন দ্যাট দিয়ে অঙ্কটা তুলবা 4 cos x cos twice x cos thrice x = 1। আমরা ত্রিকোণমিতি থেকে জানি এরকম যে কোনো দুটি ত্রিকোণমিতিক ফাংশন মাল্টিপ্লিকেশন আকারে থাকলেই 2 দরকার। তখন আমরা এইভাবে একে সিম্পলিফিকেশন করব 2 cos thrice x cos x = 1। যখনই তুমি এরকমভাবে মাল্টিপ্লিকেশন ফর্মে লিখবা তখন তোমাকে সবসময় মনের জানা অবস্থায় বড় কোণটাকে সামনে লিখবা, যাতে একটি মাইনাসের হাত থেকে তুমি বাঁচতে পারো, কারণ এই মাইনাসটা তোমার সামনে আর আসবেই না। 2 cos a cos b, ফর্মুলাটা কি? ফর্মুলাটা অবশ্যই আমাদের জানা আছে, নিশ্চয়ই তোমরা এতক্ষণ লিখে ফেলছো। দেখো cos a plus b plus cos a minus b = 1। এইভাবে আলাদা আলাদা যোগ করে দেখাইতে পারো, ডাইরেক্ট লিখলেও কোনো প্রবলেম নাই। 2 cos twice x cos 4x cos twice x = 1। এরপর ম্যাথটাই আমাকে বলছে যে মাল্টিপ্লিকেশন করো, তাহলে 2 cos 4x cos twice x 2 cos square twice x = 1। ত্রিকোণমিতির ফর্মুলার সাথে ভালো রিলেশন না হলে বিপদ আছে। তো সোদের ত্রিকোণমিতির ফর্মুলার সাথে ভালো রিলেশন তৈরি করতে হবেই নিজেদের সাথে। 2 cos square theta, দ্যাট মিনস 1 plus cos twice theta। 1 আর 1 ক্যান্সেল হয়ে গেল, থাকলো 2 cos 4x cos twice x cos 4x। এরপরে নর্মাল ফ্যাক্টরাইজেশন, cos 4x আমরা কমন নিলাম, 2 cos twice x 1। দেখো এরপর cos 4x = 0, cos theta = যখন 0 হয়, theta = মানে cos কার মান 0 যদি ভুলে যাও 90, এরপরে কার মান 0 আমরা জানি 270। এরকম করলে টেস্ট করলে দেখা যায় যে বিজোড় সংখ্যক 90 হইলেই cos 0 হয়ে যায়। তাই তখন তুমি বিজোড় সংখ্যা, দ্যাট মিনস 2n + 1 π/2, তো x = 2n + 1 π/8। মানে আমরা একেবারে আন্দাজে ফর্মুলা মুখস্থ করবো না, যদি একটু একটু জানি প্রথমে 90 এরপর 270 এরকম বিজোড় সংখ্যক 90, তো সোদের তোমার মনে থাকার কথা। এরপর cos twice x minus half, that means cos 2 π/3 2n π plus minus 2 π/3, x = n π। এই জিনিস লেখার পর আমাদেরকে অবশ্যই নিচে লিখে দিতে হবে n belongs to z। এটা না লিখলে আমরা সবাই মিনিমাম 1 নাম্বার কম পাবো, তো এটা লিখে দিব। এরপরে যেহেতু আমার লিমিট দেওয়া ছিল, তো সোদের সেই লিমিটের জন্য আমাদেরকে মান বসাতে হবে। সেটা তুমি ছক মানে টেবিল করেও মান বের করতে পারো, এইভাবেও বের করতে পারো। আমি একটা দুটো দেখাবো যে n = 0 হলে এখানে আসবে কি π/8 আর এখানে আসবে প্লাস মাইনাস π/3। কিন্তু আমাদের যে লিমিট ছিল সেই লিমিটের মধ্যে তো মাইনাস ছিল না, তাই তুমি এক লাইন বেশি লিখে এরকম করে লিখতে পারো π/3, ওটা বাদ দিয়ে। আর মন চাইলে এরকম করেও লিখতে পারো, এটাকে এরকম দাগ দিয়ে রাখলাম। এরকম করে আমরা সবগুলো মান বের করব, বের করার পর যেগুলো আমার লিমিটের মধ্যে থাকবে ওটা আমরা অ্যান্সার হিসাবে নিব। তবে এই ক্ষেত্রে দেখা যায় যে আমরা যতগুলো অ্যান্সার আসার কথা তার মধ্যে যদি 2-3টা ভুল উত্তর আসে, তাও আমরা 100% 0 পাবো না। অতএব ভয় পাওয়ার কারণ নাই, যতটুকু হবে ততটুকুর জন্য আমরা নাম্বার পাবো। আর এখন যে ক্রিয়েটিভ সিস্টেম, ভয়ের আসলে কোনো কারণই নাই, যে কিছু দূর করতে পারলেই নাম্বার। মানে একটা অঙ্কে 0 পাওয়া এখন খুবই কঠিন। যে শুরুতে একটা ফর্মুলা ইউজ করলাম,
তাতেও কিন্তু তুমি নাম্বার পাবা। এরপর তুমি অঙ্কটা নিয়ে কিছু দূর আগাইছো, অতএব তাতেও নাম্বার পাবো। তো সো দ্যাট মানে কোনো অকারণে ভয়ের কিছু নাই, একদম যে অ্যান্সার মিলতে হবে 100% নাম্বার পাওয়ার জন্য অবশ্যই অ্যান্সার মিলতে হবে, কিন্তু কোনো কারণে যে জিনিসটা আমাদের ভিতরে আসে যে অঙ্ক না মিললে জিরো, সেই জিনিসটা কিন্তু এখন আর ওইভাবে নাই। তো ম্যাক্সিমাম অঙ্কের নিয়মটাই হচ্ছে এখন এমনভাবে কোশ্চেন সেট করতে হবে যে কোশ্চেনের ভিতরে যেন 4টা অংশ থাকে, তো 4টা অংশের জন্য ছাত্র যেন আলাদা আলাদা নাম্বার পায়, মানে ওরা যেন তোমরা যেন কোনোভাবেই ডিপ্রাইভ না হও। তো সো দ্যাট নো টেনশন। আচ্ছা, এরপরে আসো সবচেয়ে ইম্পর্টেন্ট বলা যায় যে আমরা কেন অঙ্ক শিখি, আমরা কি কারণে সায়েন্স পড়ি। তো আমার মনে হয় যে মেকানিক্স যেটাকে বলে, যে আমরা চারদিকে যা দেখি সবই মেকানিক্স, এই মেকানিক্সটা একদম আমাদের লাইফে ইউজ করার জন্যই আমরা অঙ্ক শিখি, ফিজিক্স পড়ি, সবই করি। তো সেইটা আছে আমাদের 8ম অধ্যায় এবং 9ম অধ্যায়, স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা। তো সেইটা একদম খুবই প্র্যাকটিক্যাল একটা অঙ্ক, এইখানে বোঝার মতো অনেক কিছু আছে। যদি না বুঝে কেউ মেকানিক্স পড়ো তাহলে সেটা পুরাটাই তোমার জন্য ব্যর্থ সময়। এটা অবশ্যই বুঝে বুঝে পড়তে হয়, এবং আবসা আবসা অর্ধেক অর্ধেক মেকানিক্স পড়ে আলটিমেটলি কোনো লাভ নাই। যদি কেউ পড়ে থাকো অবশ্যই ভালো করে পড়তে হবে, আর সেই জন্য আমাদের কিছু বেসিক নিয়ম আছে। তো সেইখান থেকে আমরা জাস্ট একটু আইডিয়া দিব যে কীভাবে এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হয় এবং কাজে লাগাতে হয়। যেমন প্রথমেই স্থিতিবিদ্যা যদি আমরা বলি একবারে, তো স্থিতিবিদ্যার মধ্যে 4টি কেন্দ্র সম্বন্ধে আমাদের খুবই ভালো আইডিয়া দরকার, যেমন ভর কেন্দ্র, অন্তকেন্দ্র, পরিকেন্দ্র এবং লম্বকেন্দ্র, আরও অনেক কিছু আছে। তো সেই 4টা কেন্দ্র সম্বন্ধে তোমাদেরকে আমি একটু আইডিয়া দিই। এগুলো এডি, বি এবং সিএফ এরা যদি মধ্যমা হয় তাহলে মধ্যমা একদম ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে এবং রিল্যাক্স মোডে, কোনো কারণে যেন ইমোশনাল না হয়ে উল্টা পাল্টা না বলো। যে মধ্যমা ত্রয়ের ছেদবিন্দু হলেই আমরা এটাকে বলবো ভরকেন্দ্র। একই রকমভাবে যদি আমরা লম্ব আঁকি, দেখো এই লম্বের চিহ্নগুলো যদি দিয়ে দাও তখন তার নাম হবে লম্বকেন্দ্র, ভরকেন্দ্র, লম্বকেন্দ্র। এরপরে আসো অন্তকেন্দ্র এবং পরিকেন্দ্র, এটা আরো বেশি জানো তোমরা। অন্তকেন্দ্র কিভাবে পাবো সেইটা জানা দরকার। আমরা অনেককে জিজ্ঞেস করলে বলো অন্তবৃত্তের কেন্দ্র, কথা সত্য, কিন্তু অন্তবৃত্ত কিভাবে আঁকে সেটা মনে রাখতে হবে। দ্যাট মিনস কোণগুলোর সমদ্বিখণ্ডক। এই যে আইডিয়া দিয়ে দিলাম, কোণগুলোর সমদ্বিখণ্ডক যেখানে মিলে তার নাম অন্তকেন্দ্র। এখানে পাশে লিখে রাখো কোণগুলোর সমদ্বিখণ্ডক যেখানে মিলে তার নাম অন্তকেন্দ্র। এরপরে আসো পরিকেন্দ্র। পরিকেন্দ্র মানে হলো ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে টাচ করে যদি বৃত্ত আঁকা হয় সেই বৃত্তের কেন্দ্র ওই ত্রিভুজের পরিকেন্দ্র। তো সো দ্যাট এটা আঁকি কীভাবে, আমরা জানি বাহুগুলির সমদ্বিখণ্ডক। তুমি শুধু এইভাবে মনে রাখো যে একটি ত্রিভুজের বাহুগুলির সমদ্বিখণ্ডক যেখানে মিলে তার নাম হচ্ছে পরিকেন্দ্র। তো সো দ্যাট অন্তকেন্দ্র, পরিকেন্দ্র, ভরকেন্দ্র, লম্বকেন্দ্র, 4টা কেন্দ্র সম্বন্ধে আইডিয়া থাকলে আমরা স্থিতিবিদ্যা সম্বন্ধে ভালো আইডিয়া আমরা নিতে পারবো। এরকম আরও অনেক কিছু আছে, যেমন ধরো বলে সামান্তরিক সূত্র, তারপর তোমার লম্বাংশের সূত্র,
এরপর আছে লামির সূত্র। তো এগুলো নিয়ে আমরা যদি ভেক্টর দিয়ে ইউজ করি, ভেক্টর, তো সব জায়গাতেই ভেক্টর আছে, ভেক্টর ইউজটা আছে। তো সো দ্যাট সেই ভেক্টরের চিহ্নটা যদি আমরা ঠিক মতো না দিই, যেমন ধরো সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সামান্তরিক সূত্র, এই ভেক্টর চিহ্ন না দিয়ে আমরা ইউজ করি, তো ভেক্টরের কারণে আমাদের অনেক সময় ভুল হয়। তো যাই হোক, ভেক্টর চিহ্নটা আমরা ঠিক মতো দিব। এরপর তোমার এখান থেকে অঙ্ক করলে অনেকগুলো করা যাবে, কিন্তু বাট তোমরা ভেক্টর চিহ্নগুলো ঠিক মতো দিবা। আর বলবিদ্যার অঙ্ক যদি কেউ বেছে বেছে করো, তো যে কয়টা করবা খুবই সুন্দর করে করতে হবে। একই রকমভাবে গতিবিদ্যা এরকম কিছু অঙ্ক আছে, সেখানে যদি ভেক্টর ইউজ করো তাহলে ভেক্টরকে খুবই যত্ন সহকারে ইউজ করতে হবে, কারণ আমরা জানি ভেক্টরের চিহ্ন বাদ দিলে কিন্তু সব সর্বনাশ হয়ে যায়। তো যাই হোক, আমাদের টাইম প্রায় চলে আসছি আমরা। তো সো দ্যাট তোমরা গতিবিদ্যা এবং স্থিতিবিদ্যা দুইটাই পড়বা। এরপরে প্রবাবিলিটির কথা বলতে চাই। প্রবাবিলিটি 9-10ও পড়ছো, তো 9-10-এ পড়লেও তো সেইখান থেকে একটা জিনিস আমরা শুধু একটু দেখাই দেই যে প্রবাবিলিটির মূল সূত্র কোনটা, যে আমরা অনুকূল ঘটনাগুলো উপরে লিখবো আর মোট ঘটনাগুলো নিচে লিখবো। এরপর এখানে সংযোগ সূত্র আছে, গুণন সূত্র আছে। তোমাকে শুধু একটা থিম আমি বলে দেই, সেটা হলো কোনো কিছু পড়ার পর তোমার যদি মনে হয় ঘটনাটা ঘটা খুব সহজ, তাহলে তুমি প্রবাবিলিটি যোগ করবা। আর যদি মনে হয় কঠিন, তাহলে গুণ করতে হবে। কেন গুণ করতে হবে? কারণ প্রবাবিলিটির মান কিন্তু প্রপার ফ্র্যাকশন, আর প্রপার ফ্র্যাকশন গুণ করলে বাড়ে, গুণ করলে কমে যায়, আর যোগ করলে বাড়ে। এটা একটা মূল থিম। এরপরে তোমার বিস্তার ও পরিমাপ থেকে 3টা জিনিসের নাম বলবো, এটা একটু ভালো করে পড়বা। তার নাম হচ্ছে পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক এবং বিভেদাঙ্ক। এই 3টা জিনিসই প্রায় ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে, আমরা দেখতে পাচ্ছি। তো সো দ্যাট এই 3টা জিনিস ভালো করে পড়ো। তো আমরা মোটামুটি একটা আইডিয়া দিলাম। তো সর্বশেষ আমি যেটা তোমাকে বলতে চাই, যে সেকেন্ড পেপারের মধ্যে তোমার যে 2টি পার্ট, সেই 2টি পার্টের মধ্যে সেকেন্ড পার্টে কিন্তু দেখো একেবারে 4টা অধ্যায় থেকে 4 সেট প্রশ্ন আসবে। এই 4 সেট প্রশ্ন তোমার জন্য তুমি চয়েস করতে পারো, যেমন তোমার কনিক্স, এরপর স্থিতি গতি, ওটা যদি ভালো করে পড়ো অবশ্যই সহজ পড়ে। আমি বলবো লাস্টের চ্যাপ্টারটাও সহজ। তো স্থিতি গতি যদি কেউ আপসা আপসা পড়ো, আমি বলবো সেই পরিশ্রমটা তুমি অন্যদিকে বেশি করে দাও, যাতে তোমাদের ঠিক মতো তোমরা করতে পারো। আর শুরুর দিকে তো অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, আর এবারকার জন্য বেশি জোর দিবা তোমরা কমপ্লেক্স নাম্বার, লিনিয়ার প্রোগ্রামিং, এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াইছে এবার। তো সব কিছু ভালো করে পড়ার পর আমরা সর্বশেষ যেটা বলতে চাই, যে আমরা সারা বছর ভালো করে পড়ি, পরীক্ষা যত আমাদের কাছে আসে মনটা তত অস্থির হয়ে ওঠে। এবং যারা এই রোগে আক্রান্ত, যে পরীক্ষা যত কাছে অস্থিরতার পরিমাণ তত বৃদ্ধি, এবং তাদেরকে আমি বলবো যে তুমি একেবারে রিল্যাক্স মোডে থাকার চেষ্টা করো, এবং তুমি তোমার মা বাবার কথা শোনো, পরীক্ষার হলে কিছুক্ষণ আগে যাও। আর সব সময় মনে রাখবা, তুমি একটা বিষয় নিয়ে যদি অনেক চিন্তা করো, সেখান থেকে কিন্তু পজিটিভ চিন্তা না করতে নেগেটিভ চিন্তা করো, আমি পারবো কি পারবো না এরকম চিন্তা করলে কিন্তু তোমার মানসিকভাবে তুমি অস্থির হয়ে পড়বা। তো সো দ্যাট একদম রিল্যাক্স, নো টেনশন। আমরা জানি গণিত মানে করা মানে হলে মনটা এমনি চাঙ্গা থাকে সবার, আর গণিত নিয়ে ভয়ের কিছু নাই। গণিত একটা খেলার মতো, একটা গেম খেলা। তো সেই গেম খেলায় তো সবসময় আমরা জিতি না, তার মানে অঙ্ক সবসময় নাও মিলতে পারে। না মিললে আমরা হতাশ হয়ে যাব না, এর পরেরটা আরম্ভ করবো। তুমি যদি একটা অঙ্ক না মিলার পর মানে খুবই মন খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু পরেরটা মিলবে না। তো সো দ্যাট রিল্যাক্স, রিল্যাক্স অ্যান্ড রিল্যাক্স। তুমি কোনো টেনশন না করে অঙ্ক পরীক্ষা ভালো করে দাও। সর্বশেষ শুধু একটি কথাই বলতে চাই, মা বাবার কথা শুনবা এবং পরীক্ষার হলে ভালো মতো রিল্যাক্সে পরীক্ষা দিবা। কোনো কারণে অযথা টেনশন করার কিছু নাই। অল টাইম সারা জীবন তুমি সমবেগে থাকো। সমবেগ হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল বেগ। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকো সবাই।